আমরা এই মুহূর্তে কোথায় আছি? ওই যে এখানে একটা আপুকে দেখা যাচ্ছে। ভয়ানক অবস্থা। এই নৌকা নড়তেছে তো। আরে বসো বসো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহামায়া ইকো পার্কের সামনে। এই যে মায়া নামক এক রহস্য লুকিয়ে আছে, আজ আমরা এই রহস্য উদ্ঘাটনেই বেরিয়েছি। আমাদের সঙ্গে থাকুন। তবে তার আগে একটু পেছনে ফেরা যায়। মহামায়া লেকের যাত্রা শুরু হয়েছিল বেশ সকালে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে। ভোরের হালকা রোদ তখন শহরের রাস্তা আলোকিত করছিল, আর বাতাসে মিশেছিল নতুন দিনের সতেজ গন্ধ। রাস্তায় গাড়ির হালকা শব্দ আর মানুষের ছোট ছোট ডাক যেন ভোরকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। রিজার্ভ সিএনজিতে বসে একদিকে আমাদের গল্প আড্ডা, আর অন্যদিকে চেনা পথের দৃশ্য চোখে ভাসছিল নতুনভাবে। শহরের এই পথগুলো আমাদের পরিচিত হলেও সেদিনের অনুভূতি ছিল ভিন্ন। মনে হচ্ছিল প্রতিটি মোড় যেন ডাকছে নতুন এক অভিযাত্রার দিকে। অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাই পদুয়ার বাজার বিশ্ব রোডে। ঠিক সেই মুহূর্তে চোখে পড়ে আলো ঝলমলে আকাশ। মনে হচ্ছিল প্রকৃতি যেন আগেই আমাদের জন্য সাজিয়ে রেখেছে এক উৎসব মুখর সকাল। বাস স্ট্যান্ডে পৌঁছাতেই ভাগ্য আমাদের সহায় হলো। অপেক্ষা তেমন দীর্ঘ হয়নি। একটি নন এসি বাসে উঠে পড়ি। ভাড়া পড়ল জনপ্রতি 250 টাকা। সিটে বসে আরাম করে গা এলিয়ে দিলাম। জানালা খুলে দিতেই গরমের দিনে হঠাৎ করে বাসের ভিতর তৈরি হলো এক শীতল পরিবেশ। বাতাসের হালকা দোলায় মনটা যেন স্বস্তিতে ভরে উঠল। জানালার বাইরে গ্রাম বাংলার দৃশ্য, মাঠঘাট, ফসলি জমি আর মানুষের সহজ সরল জীবন, সব কিছুই মনকে ছুঁয়ে যাচ্ছিল। বাস তখন চলছে আপন মনে। চট্টগ্রামের পথে এই যাত্রা যেন শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, বরং প্রকৃতিকে নতুন করে ছোঁয়ার এক অভিজ্ঞতা। মহামায়া যেতে হলে আমাদের নামতে হবে চট্টগ্রামের জোরারগঞ্জের ঠাকুরদিঘি বাজারে। তবে বাসে ওঠার সময় হেল্পারকে বলে দিলে খুব সহজেই নামিয়ে দেবে। এই জন্য আপনাকে বার কয়েক ঠাকুরদিঘি বাজারের কথা মনে করিয়ে দিতে হবে, কারণ ওরা অনেক সময় ভুলে যায়, আর আপনার নামার জায়গা পেরিয়ে গেলে আবার পোহাতে হবে ঝামেলা। বাংলাদেশের যেখান থেকেই আসুন না কেন, মহামায়া লেকে যেতে হলে গন্তব্য একটাই, চট্টগ্রামের জোরারগঞ্জের ঠাকুরদিঘি বাজার। ঠাকুরদিঘি বাজারে নামার পর মূল মহাসড়কের অপর প্রান্তে রয়েছে মহামায়া যাওয়ার সিএনজি স্টেশন। সেখান থেকে সিএনজি ভাড়া করি। তারপর শুরু হলো আমাদের মহামায়ার পথে ছুটে চলা। কি এক অদ্ভুত টান যেন টেনে নিচ্ছিল। মনে হচ্ছিল আমরা ছুটে চলেছি এমন এক অজানার দিকে, যেখানে প্রকৃতির মায়া জেগে ওঠে জীবনের প্রতিটি শ্বাসে। কিছু দূর যেতেই চোখে পড়ে বিশাল এক সাইনবোর্ড, মহামায়া লেক ইকো পার্ক। আরেকটু এগুতেই আরেকটি বোর্ড, মহামায়া ইকো পার্কে আপনাকে স্বাগত, আপনার ভ্রমণ আনন্দময় হোক। আমাদের সিএনজি তখন চলছে আপন মনে। দুপাশে ফসলি জমি, মাঝে মাঝে দেখা মিলছে রেল লাইনের ঝলক। এই পথে চাইলে আপনি ছোট কোনো স্থানীয় রেস্টুরেন্টে থেমে খাবার খেয়ে নিতে পারেন। এখানকার খাবার বেশ সহজলভ্য, দামও সহনীয়। বড় কোনো রেস্টুরেন্টে না গিয়েও এখানকার সাধারণ হোটেলেই খুঁজে পাবেন এক ধরনের আপন স্বাদ। সিএনজি চলছে অনবরত। এ যাত্রার প্রতিটি মুহূর্ত যেন বলে, গন্তব্য যত সুন্দর হোক না কেন, পথের অনুভবও তার চেয়ে কম নয়।
হ্যাঁ দর্শক, শুরুতেই আমরা বলছিলাম মহামায়ার রহস্যের কথা। সেই রহস্য জানতেই আমরা মাথাপিছু 30 টাকা প্রবেশ মূল্যে পেরিয়ে এলাম মহামায়ার মূল ফটক। ফটক পেরিয়ে সামনে এগোতেই চোখে পড়ে পিচ ঢালা পথ, আর দুপাশে সারি সারি গাছ যেন প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। তাদের সবুজ পাতার ছায়া পথটিকে করে তুলেছে আরো শীতল, আরো প্রাণবন্ত। হাওয়ার মৃদু দোলায় পাতাগুলো যখন শব্দ তোলে, মনে হয় প্রকৃতি নিজেই যেন স্বাগত জানাচ্ছে আগন্তুক ভ্রমণকারীদের। কিছুটা হাঁটার পথ হাতের বাঁয়ে আরেকটা সরু পথ উঠে গেছে পাহাড়ের বুক চিরে। চোখে পড়ে আঁকাবাঁকা পাহাড়ি পথ, আর তার মাঝেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এক অপূর্ব বসার স্থান। মনে হয় যেন প্রকৃতি নিজেই এই পূর্ণাঙ্গ ব্যাঙের ছাতা সাজিয়ে দিয়েছে পথচারীদের জন্য। সত্যি যদি এখানে বসে প্রিয়জনের হাত ধরে সময় কাটানো যেত, তাহলে হয়তো অনায়াসে ঘন্টার পর ঘন্টা সময় পেরিয়ে যেত। যারা সময় কাটিয়েছেন তারাই হয়তো বোঝে এখানে খানিকটা জিরিয়ে নেওয়ার মূল্য। আরেকটু এগোতেই চোখে পড়ে বেশ কিছু দর্শনার্থী ফটো সেশনে ব্যস্ত। কেউ কেউ উপভোগে মত্ত, পাহাড়ি পথ ধরে উপরে উঠায়, কেউ বা বসে জিরিয়ে নিচ্ছেন খানিকটা। তবে যাদের হাইট ফোবিয়া রয়েছে তাদের জন্য খানিকটা হলেও বিপজ্জনক। আমরা সবাই মিলে একটা সময় বেশ উচ্ছ্বসিত হয়ে উঠি। আমরা এই মুহূর্তে কোথায় আছি? আর একটু সামনে এগোতেই চোখে পড়ে সবুজ প্রকৃতি। বনভূমির ঘন সবুজ যেন আরো স্পষ্ট হয়ে ওঠে। পাখির কুজন আর পাতার মর্মর ধ্বনি মিলিয়ে প্রকৃতি যেন এখানে এক ভিন্ন আবেশ ছড়িয়ে দিয়েছে। এ পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হয় আপনি প্রবেশ করছেন এক শান্ত ও নির্জন জগতে, যেখানে শুধু সবুজের মায়ায় আপনাকে জড়িয়ে ধরে রাখে। এইভাবে ঘোরাঘুরি করে খানিকটা সময় কাটানোর পর চোখ চলে যায় মহামায়ার অগভীর জলের দিকে। তাই ছুটে যায় নৌকার কাছে, মাছির কাছে। খানিকটা সময়ের জন্য ঘাটের মাছির নৌকার দরদামের কথার গভীরে হারিয়ে যায়। আমরা তো এখানে নৌকা ভ্রমণ করতে আসছি, তো নৌকা ভ্রমণের আপনাদের এখানে সুযোগ সুবিধাটা কি একটু জানতে? কয়জন লোক আপনারা? আমরা এখানে আসছি মোট 5 জন ঘুরতে আসছি। একটা বোর্ডে ছোট একটা বোর্ড আছে, 8 জন লোক উঠা যায়। জন্না গেলে আপনার 30 থেকে 35 মিনিট সময় লাগবে। ওইখানে নামবের আসা যাওয়ার টাইমটা হয়েছে বোট মালিকের, ওইখানে নামবের পরে 20 মিনিট সময় দিবে, 1000 টাকা ভাড়া। আর ফুল স্পট দিলে 40 মিনিট লাগে, ভ্রমণ করবেন 20 মিনিট জন্নার সময় দিব, 1500 টাকা ভাড়া। আরেকটা বোট আছে ইঞ্জিন চালিত বড় বোট, ওই বোটে 20 জন উঠা যায়। ফুল স্পট দিলে 2000 টাকা ভাড়া, শুধু জন্না গেলে 1500 টাকা ভাড়া। আর তা হাতের বইটা নৌকা আছে 600 টাকা ভাড়া, জন্না গেলে আপনার 1 ঘন্টা লাগে, 4 জন উঠা যায়। কত টাকা ভাড়া ওটা? 600 টাকা। ভাড়া চুকিয়ে আমরা উঠে পড়ি নৌকায়। ধীরে ধীরে এগোতে থাকে লেকের নীল জলের বুক চিরে। মনে হচ্ছিল আমাদের নৌকাটি প্রকৃতির কোনো এক গোপন ভাণ্ডার উন্মোচনের জন্য ছুটছে। আসলে কি তাই? এই লেকেরই অন্য এক প্রান্তে গাছগাছালির আড়ালে লুকিয়ে আছে এক অপরূপ ঝিরি ঝর্ণা। তার মোহময় সৌন্দর্যের টানে ছুটে চলেছে আমাদের নৌকা। লেকের যত গভীরে যাচ্ছিল নৌকা, ততই যেন নির্জনতা গাঢ় হয়ে উঠছিল। সবুজ পানি কেটে কেটে এগিয়ে চলছে আমাদের নৌকা। চারিদিকে উঁচু পাহাড়ের গায়ে সবুজ ঘন জঙ্গল। এই ভর দুপুরে আমরা ছাড়া আর কোনো মানুষ কিংবা জলযান নেই। মাছি ব্যতীত দলের সদস্য সংখ্যা 5। তবুও এই নিশ্চলতা ভয় নয়, এ যেন এক শান্তির অনুভব, যা কেবল প্রকৃতির কাছেই পাওয়া যায়। ইঞ্জিনের টানা যান্ত্রিক শব্দ আমাদের কাছে কিছুটা বিরক্তির মনে হলেও লেকের স্বচ্ছ জল যেন আমাদের আমন্ত্রিত অতিথির মতো আগলে নিয়েছে। এই মহামায়া লেকটি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি বিশেষ আকর্ষণ।
এটি মূলত পাহাড়ি ঢল এবং পাহাড়ের নিচ দিয়ে গড়িয়ে আসা অসংখ্য ঝিরি ও ঝর্ণার জলে গঠিত একটি জলাধার। পাহাড়ের গা বেয়ে আসা সেই জলধারা লেকের অভ্যন্তরে মিশে তৈরি করে এক শান্ত সুবিশাল নীলাভ জলরাশি। মহামায়া লেক চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত। এর আয়তন প্রায় 11 বর্গ কিলোমিটার। উইকিপিডিয়ার তথ্য মতে 2007-2008 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 2009 সালে। এই প্রকল্পে প্রায় 3360 হেক্টর জমি ব্যবহার করা হয়েছে এবং ব্যয় হয়েছে প্রায় 23 কোটি টাকা। অনেকে মনে করেন কাপ্তাই হ্রদের পর এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হ্রদ। এই বিশাল হ্রদের বুকে আমাদের নৌকা বেশ ভালোভাবেই চলছিল। আমাদের ভেতর ছিল প্রবল উচ্ছ্বাস। আমি তখনও এক হাতে ক্যামেরার স্ট্যান্ড ধরে আছি, অন্য হাতে 2 আঙুল তুলে দিয়েছি বিজয়ের ভঙ্গিতে। পেছন থেকে কেউ একজন বলছিল, দাঁড়াও। সেই সঙ্গে সবাই উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে নৌকাটা হঠাৎ দুলে উঠল। নৌকা নড়তেছে তো। আরে বসো 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 বসো। আল্লাহ সহায় হয়েছেন বলেই এই যাত্রায় আমরা বেঁচে ফিরেছি। আমাদের ভিতরের তীব্র উত্তেজনা একসময় হালকা হয়ে আসে। যদিও আমরা নৌকায় ওঠার সময় একটা বড় ভুল করে এসেছি, বিশেষ করে লাইফ জ্যাকেটের ক্ষেত্রে। নৌকায় ওঠার সময় কর্তৃপক্ষের তেমন আগ্রহ চোখে পড়েনি। এক্ষেত্রে মহামায়া লেক কর্তৃপক্ষের বিশেষ নজরদারির প্রয়োজন রয়েছে। তাছাড়া আমাদের 5 জনের মধ্যে একজনের সাঁতারই জানা নেই। এ কথা মনে আসতেই যেন খানিকটা সময়ের জন্য আটকে উঠেছিলাম। ধীরে ধীরে আমাদের নৌকা এগিয়ে চলছে শান্ত জলের বুক চিরে। বাতাসে ভেসে আসছে ভেজা মাটির গন্ধ, আর দূর থেকে শোনা যাচ্ছে ঝর্ণার মৃদু গর্জন, যা প্রতি মুহূর্তে একটু একটু করে জোরালো হচ্ছে। মনে হচ্ছিল ঝর্ণা যেন নিজেই ডাকছে আমাদের এক অমোঘ আকর্ষণে। এখন ঝর্ণার ধারা স্পষ্ট দেখা যাচ্ছে। পাহাড় বেয়ে গড়িয়ে পড়ছে ঝর্ণার পানি। সেই পানি যুক্ত হচ্ছে লেকের স্বচ্ছ পানির সাথে। কচুরি পানা কেটে কেটে আমাদের নৌকা ধীরে ধীরে এগিয়ে যায় পাড়ের দিকে। নৌকা পাড়ে ভিড়তেই আমরা তৈরি হতে থাকি, ভেতরে আনন্দে ভরা এক অজানা উত্তেজনা। এক এক করে নেমে পড়ি, তারপর ছুটে যাই ঝর্ণার দিকে। আমরা এই মুহূর্তে নদী পেরিয়ে মূল ঝর্ণায় এসেছি। একটু দেখানোর চেষ্টা করি। এই ঝর্ণার ঝিরি একটা ঝর্ণা রয়েছে, এই ঝর্ণায় রয়েছি আমরা এখন এই মুহূর্তে। এই ঝর্ণায় আসলে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই পথটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে পথ রয়েছে, এই পথটা অসম্ভব পিচ্ছিল। আমাদের সঙ্গের একজন পিছলে পড়ে গেছে, যাক আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবানি করেছেন যে এই যে দেখেন, 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 এই যে দেখেন একজন পিচ্ছিল পথে। যদিও আমরা ওর পড়ে যাওয়া নিয়ে হাসাহাসি করছিলাম, আসলে বিষয়টা মোটেই হাসি ঠাট্টার ছিল না। আর একটু হলেই হয়তো আমাদের এই ভ্রমণ আনন্দের বদলে এক ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হতে পারত। সে যাত্রায় হয়তো আমাদের সহযাত্রী বেঁচে ফিরেছিল। এই মুহূর্তে দুর্গম ঝর্ণার কাছে আবার আসছি। বিসমিল্লাহির মাজরিহা। ও মাই গড, নালিয়া রাতুল
খুব ভয়ানক অবস্থা। খুব ভয়ঙ্কর ঝর্ণা। ক্যামেরাটা ধরতে পারবা কেউ একজন? ধরো ক্যামেরা দিচ্ছে পিচ্ছিল, খুবই পিচ্ছিল, তবু সৌন্দর্যের টানে উপরে ওঠার জন্য সাহস করে পা বাড়ালাম। ক্যামেরা হাতে থাকায় পড়ে গেলাম বিপাকে। একটু হলেই হয়তো পা ফসকে যেত, কিন্তু ওদের হাতে ক্যামেরা দিতে গিয়ে দেখি ওরাই যেন পিছলে যাচ্ছিল। তারপরও এমন পথ ধরে উপরে উঠে গেলাম। এখানে আসলে একটা দুর্গম পথের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এই যে আমার এই দেখতে পাচ্ছেন, এই যে আমার এই ভাইটি উঠছে এই যে পথ দিয়ে, এটা একটা দুর্গম পথ। এই পথে আসলে আমি অনুরোধ করবো, আমি জাস্ট ভিউয়ারদের দেখানোর জন্যই আমি এই পথে পা বাড়িয়েছি। এটা খুব ভয়ানক একটা পথ, বিশেষ করে যাদের উচ্চতা সমস্যা রয়েছে তারা আমি বলবো, নিষেধ করবো যে তারা এই পথে যেন পা না বাড়ান। এই যে আমি খুব পিচ্ছিল একটা পথ এবং কর্দমাক্ত পথ, আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই জায়গাটা। এই জায়গাটা একটা দুর্গম পথ, ঝর্ণার মূল জায়গাটি হচ্ছে এটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব রকম পিচ্ছিল এই পথটা। এখানে যেখানে দাঁড়িয়ে আছি আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে হচ্ছে আমি দেখাই, এই দুর্গম হচ্ছে ঝর্ণার পথ। এই পথ দিয়ে আমরা উপরের দিকে চলে আসছি। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাকে সেই পথটা। এই যে পথ, আমার একটা ভাই শুয়ে আছে এখানে। আমরা একটু ঝর্ণাটা দেখানোর চেষ্টা করি, একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। এই যে ঝর্ণা, এই যে ঝর্ণা, ঝর্ণাদের সামনে আমরা একেবারে উপরে চলে যাচ্ছি ঝর্ণা। এটা অত্যন্ত ভয়ানক একটা পথ, দুর্গম একটা পথ, প্রচণ্ড অন্ধকার এই পথটা, অন্ধকারাচ্ছন্ন বলা যায়। একটু যাওয়ার চেষ্টা করি, কিন্তু পায়ে কাঁটা বিঁধলে সমস্যা আছে। এই পাহাড়ি পথ অত্যন্ত দুর্গম পথ। এই যে ঝর্ণাটা যে জায়গা থেকে প্রবাহিত হয়েছে, আমরা সেই জায়গাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এই পাহাড়ি পথটি একটা ভয়ঙ্কর একটা জায়গা। এই যে এই পথ ধরে এই যে উপরের দিকে পাহাড় চলে গেছে। এখানে উঠতে এত পিচ্ছিল একটা পথ, প্রচণ্ড রকম কর্দমাক্ত এই পথ। এই পথ পেরিয়ে আমরা উপরে উঠে এসেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। প্লিজ ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে পথ কোথায় চলে গেছে। এই যে দেখুন, আমরা আবারও এই পথটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই পথটা একেবারে দুর্গম একটা পথ। এই পথে আসা, এই যে এইদিকে পাহাড়ের মতো রয়ে গেছে, পাহাড়ের মতো রয়ে গেছে উপরের দিকে ঝর্ণা। এই যে মূল ঝর্ণা, এই যে এই দিক থেকে ঝর্ণার পানি আসছে, প্রবাহিত হচ্ছে। পাহাড় দুই ভাগ হয়ে ঝর্ণা প্রবাহিত হয়েছে দেখা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছেন উপরের দিকে পাহাড়, এখান থেকে পাহাড় প্রবাহিত হয়েছে। তবে আমার ব্লগে যারা দর্শক রয়েছেন, আমি দর্শনার্থী যারা আসবেন এখানে ঘুরতে, তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে এখানে আসবেন। বিশেষ করে এই পথটা অনেক পিচ্ছিল একটা পথ, যে কোনো মুহূর্তে পা ফসকে পড়ে গেলেই একটা দুর্ঘটনার শিকার হতে পারে না। সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এই যে আমি পথগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এত পরিমাণ পিচ্ছিল এই পথগুলো। আর এটা হচ্ছে সম্পূর্ণ পাথর, এগুলো সম্পূর্ণ পাথর। পাথরগুলা শ্যাওলা জমে জমে অসম্ভব পিচ্ছিল হয়ে আছে। এই যে দেখেন আমার ভাইগুলা কোথায় গেছে, দেখেন দেখেন ওদের পাগলামও দেখেন। এই যে পাগলামগুলো দেখেন, দুজন দেখেন পাহাড়ে কি বসে আছে। আসলে কি বলবো, ঝর্ণা যেমন ভয়ঙ্কর, তেমনি ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগ করাও অসাধারণ। বিশেষ করে ঝর্ণায় উঠতে হলে আপনাকে কর্দমাক্ত পথ পেরিয়ে তারপর ঝর্ণায় যেতে হবে। যেমন আমরা কিছুদিন আগে খৈয়াছড়া ঝর্ণায় গিয়েছিলাম, দুর্গম পথ পাড়ি দিয়ে সে ঝর্ণায় আমাদের যেতে হয়েছে। ঠিক তেমনিভাবে এই পথটা হচ্ছে, এই ঝর্ণায় আসতে হলে আমাদের নদী পথ পাড়ি দিয়ে আসতে হয়।
এখানে এসে আমরা নদীপথ পাড়ি দিয়ে এসেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অসম্ভব ভয়ঙ্কর। পা ফসকে গেলেই আপনি পড়ে যেতে পারেন একেবারে পুরো নদীতে। আমি নদীটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, নিচে মানুষ দেখা যাচ্ছে, নদীও দেখা যাচ্ছে। আমি নদীটা একটু বড় করে দেখানোর চেষ্টা করি। এই যে এই পাশে নদী। পা পিছলে পড়ে গেলে সম্পূর্ণ এই নদীতে গিয়ে ঠেকতে হবে। আর নদী যেতে বড় বাইক চালক নাকি? আল্লাহ, উপর দিকে দাও, উপর দিকে দাও, উপর দিকে দাও। উপরে উঠতে গিয়ে যেমন বিপদের মুখোমুখি হয়েছিলাম, তেমনি নামার সময়ও পড়লাম এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি। অবশেষে অনেক কষ্টে এক সহযাত্রীর সহযোগিতায় ঝর্ণার উপর থেকে নামতে সক্ষম হই। মহামায়া লেকের ঝর্ণার হিম শীতল পরশ যখন পেছনে ফেলে এলাম, ঠিক তখনই চোখে পড়ল এক স্থির শান্ত জলরাশির বুকে সারি সারি রঙিন কায়াক। এমনভাবে বেঁধে রেখেছে যেন কোনো জল রঙের শিল্পী নরম জলের ক্যানভাসে এঁকেছেন অসংখ্য ভাসমান পদ্ম ফুল। দূর থেকে এই দৃশ্য ছিল এক সম্মোহন। মনে হচ্ছিল প্রকৃতি বুঝি নিজ হাতে বুনেছে এক ঝলমলে স্বপ্নজাল। অন্যদিকে লেকের পাড় জুড়ে সারি বেঁধে দাঁড়িয়ে আছে বাতাসে দুলতে থাকা শুভ্র কাশফুল, যেন দর্শনার্থীদের জন্য প্রকৃতির নীরব স্বাগত তোরণ। হাওয়ার স্পর্শে সাদা ফুলগুলোর মৃদু দোলায় মনে হয় এই ফুলগুলো নিজের কোমল হৃদয় দিয়ে আগলে রাখছে এখানে আসা প্রতিটি মানুষকে। এক পাশে কাশের স্নিগ্ধ শুভ্রতা, আর অন্য পাশে জলের বুকে সারি সারি রঙিন কায়াক। দুদিক মিলিয়ে দৃশ্যটা যেন এক তুলনাহীন বৈপরীত্যের ছবি। যখন কায়াকে চড়ে ধীরে ধীরে বৈঠা পাওয়া শুরু করি, তখন মনে হয় আমি যেন লেকের বুক চিরে এগিয়ে চলেছি এক অনন্ত নিশ্চনতার দিকে, যেখানে পৃথিবীর কোনো কোলাহল পৌঁছায় না। চারপাশে শুধু সবুজ গাছের শান্ত ছায়া, লেকের পানির মৃদু ছলাচ্ছল শব্দ, আর প্রকৃতির এক অপার্থিব নীরবতা। এই মুহূর্তটি যেন সময়ের বাঁধন থেকে মুক্ত। এখানে সব থেমে গেছে, শুধু রয়েছি আমি, আমার ভাগ্নে রাতুল আর মহামায়া। এই তিনের মাঝে যেন এই মুহূর্তে গড়ে উঠেছে এক গভীর নিবিড় সখ্যতা। আর ঠিক তখনই চোখে পড়ল মহামায়া লেকের পানির উপর ভেসে থাকা বালিহাঁসের শান্ত উপস্থিতি। তাদের নির্লিপ্ত ভেসে বেড়ানো লেকের সৌন্দর্যে যোগ করল এক নিখাদ মায়া, যেন প্রকৃতি নিঃশব্দে বলছে এটাই মহামায়ার প্রকৃত রূপ। কিন্তু আমাদের উপস্থিতি টের পেতেই তারা হঠাৎ ডানা ঝাপটে উঠতে শুরু করলো নিরাপদ আশ্রয়ের দিকে। জলের উপর উঠে গেল ঠান্ডা ছপ ছপ শব্দ, আর সেই মুহূর্তটি লেকের নিস্তব্ধতার মাঝে ছড়িয়ে দিল এক হালকা ক্ষণিক উত্তেজনা। এই যে কায়াকিংয়ে চড়লাম, এই কায়াকিংয়ে চড়েছি শুধুমাত্র মন ভালো করার জন্য।
মন ভালো করার জন্য এই মুহূর্তে আমরা কিন্তু ঝর্ণা থেকে ঘুরে এসেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই নদী পথ দিয়েই আমরা ঝর্ণায় গিয়েছিলাম। এরপর আমরা আবারও কায়াকিংয়ে চলেছি। কেন চলেছি জানেন? আসলে মন যখন আপনার খুব খারাপ হয়ে থাকবে, বিশেষ করে ভারাক্রান্ত মন থাকবে, তখন কিন্তু আপনাকে ঘরে বসে থাকলে হবে না। মন ভালো করার জন্য নদী পথে কিংবা আপনাকে যে কোনো পথে ঘরে না বসে থাকে বাইরে গিয়ে একটু খানিকের জন্য সময় নিয়ে হলেও বাইরে ঘুরে আসতে হবে। তাহলে আপনার মন যেমন ভালো হয়ে যাবে, তেমনি আপনার শরীর, মন, প্রাণ সমস্ত কিছু সতেজ হয়ে আসবে। সেক্ষেত্রে আপনাকে আমি অনুরোধ করব, অবশ্যই ভ্রমণের গুরুত্ব দিতে হবে। সবাই ঘরে মন খারাপ করে বসে না থেকে নিশ্চয়ই ভ্রমণ করতে বেরোবে। ভ্রমণে উপকারিতা হচ্ছে সবচেয়ে বড় উপকারী যে দিকটা, সেটা হচ্ছে মন ভালো করা। মন ভালো করার কি বলবো, আমরা ওষুধ সেবন করে কিন্তু আমরা ভালো হওয়ার, অসুস্থ হলে সেবন করার চেষ্টা করি ওষুধ, তেমনি আমার মনে হয় এই ভ্রমণটা হচ্ছে মেডিসিনের মতো। আপনার শরীরে এই মেডিসিন প্রয়োগ করলে, ভ্রমণের মেডিসিন প্রয়োগ করলে আপনি এমনিতেই সুস্থ হয়ে পড়বেন। সব মিলিয়ে আমার কথাগুলো আপনাদের হৃদয়ে কতটা দোলা দিয়েছে জানি না, তবে এই মুহূর্তে অনুভব করলাম প্রকৃতি নিজেই আমাদের শেখাচ্ছে ভ্রমণ মানে শুধু দূরত্ব নয়, এটি মানসিক ও শারীরিক উভয় রূপেই এক প্রকার ঔষধ, যা আমাদের জীবনকে সমৃদ্ধ করে। কায়াকিং শেষে উপরে উঠতেই চোখ পড়ল সবুজের সমারোহে ঘেরা এক বিস্তীর্ণ মাঠের দিকে। আকাশ থেকে তখন ঝরছিল গুড়ি গুড়ি বৃষ্টির দানা। প্রথম দেখায় মনে হয়েছিল নির্মল আর শান্ত কোনো সাধারণ খেলার মাঠ, কিন্তু কাছাকাছি আসতেই ভুল ভাঙল। প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই জায়গাটির ভিতর রয়েছে এক অদ্ভুত আকর্ষণ। কখনো আপনার কাছে হয়তো মনে হবে সবুজে মোড়ানো ঘাসের নরম গালিচা। আসলে মাঠের মতো দেখা গেলেও এটি মূলত খেলার মাঠ নয়, দূর দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকদের জন্য নির্ধারিত একটি পিকনিক স্পট। একটুখানি সময় কাটাতেই মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে রেখেছে এক প্রশান্তির আশ্রয়স্থল, যেখানে ক্লান্ত মন এক নতুন জীবনের ছোঁয়া খুঁজে পায়। কিছু দূর এগোতেই একটি সাইনবোর্ড চোখে পড়ে। এতে লেখা রয়েছে, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে পর্যটন সমৃদ্ধ স্থানকে পরিচ্ছন্ন রাখা আপনার আমার সকলের দায়িত্ব। বিদেশি পর্যটকদের জন্য পর্যটন বান্ধব পরিবেশ তৈরিতে সকলকে উদ্বুদ্ধ করুন। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলুন। এটা খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আসলে এই দিক নির্দেশনাটি সবাই মেনে চললে এখানের পরিবেশ আরও চমকপ্রদ হয়ে উঠবে। ওই যে এখানে একটা আপুকে দেখা যাচ্ছে। কোথা থেকে আসলেন আপনারা? ফেনী থেকে আসলেন। কি করেন আপনারা? সবাই কি বন্ধু? ও কাজিন। তা আপনারা কখন আসলেন? কে আসছেন? আপনারা তিনজন বন্ধু মিলে আসলেন? বাহ, খুবই চমৎকার। আপনার বাড়ি কোথায়? ফেনীতে না? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই দর্শনার্থী বনগুলোর সঙ্গে কথা বলতে বলতে মন চলে যায় অন্য ভাবনায়। পাহাড়ের গা বেয়ে প্রতিনিয়ত নেমে আসা ঝিরিঝর্ণার পানি সবসময় এই মহামায়া লেকেই জমা হতে থাকে। ফলে এই লেক পানিতে ভরে উঠলেও নির্দিষ্ট পথ দিয়ে অতিরিক্ত পানি স্বাভাবিকভাবেই নিচের খালে নেমে যায়। ফলে লেক নিরাপদ মাত্রায় থাকে। এই যে প্রবল স্রোতে পানি বের হচ্ছে, এই পুরো ব্যবস্থার কেন্দ্রেই রয়েছে একটি রাবার ড্যাম। প্রয়োজন অনুযায়ী এই ড্যাম পানি ধরে রাখে, আবার অপ্রয়োজনীয় পানি ছেড়ে দেয়। বিশেষ করে এই পথে বা এই ড্যামের ছিদ্র দিয়ে ধীরে ধীরে যে পানি বের হতে দেখছেন, এই পানি মূলত আশপাশের জমিতে সেচের জন্য ব্যবহৃত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে পরিচালিত এই রাবার ড্যামটি মহামায়া লেককে শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং স্থানীয় কৃষি ও জনজীবনের জন্য মূল্যবান সম্পদে পরিণত করেছে। কি নাম ভাইয়া? আমার নাম আশিক ভাইয়া। কেমন লাগলো এখানে পরিবেশ? আসলে এখানে পরিবেশটা অনেক শান্ত।
আমরা ঢাকায় যেরকম গরম মানে অনেক বেশি চাঞ্চল্যতার মধ্যে থাকি, তো ওইটা থেকে অনেকটুকুই ভিন্ন। এটা খুব শান্ত, এখানে আসতে খুব ভালো লাগে। পরিবার নিয়ে আসলে খুবই ভালো একটা অনুভূতি আছে যেটা পাওয়া যাবে, যেটা হচ্ছে অন্য কোথাও জায়গায় গেলে হয়তো আমরা এরকমটা পাবো না। খুব রিল্যাক্সিং ফিল হয় আর কি, খুব কাম অ্যান্ড কোয়াইট। চলে আসছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো থাকবেন, sure. অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। তবে যাবার আগে একটা কথা না বললেই নেই। মহামায়া লেকের নীল জলে বৈঠা হাতে কায়াকিং এর অভিজ্ঞতা সত্যি মনোমুগ্ধকর। কিন্তু এই রোমাঞ্চকর মুহূর্তের ঠিক আগে বিপদের বন্ধু হিসেবে আমরা যে লাইফ জ্যাকেটটি সাথে নিয়েছিলাম, এটি ছিল অত্যন্ত পরিত্যক্ত এবং নোংরা। মাত্র 30 মিনিটের কায়াকিং এর জন্য যেখানে 200 টাকা গুনতে হয়, সেখানে প্রতিদিন শত শত দর্শনার্থী এই নীল জলের বুক চিরে রোমাঞ্চ উপভোগ করেন। যদি এত বিপুল সংখ্যক মানুষ এখানে আসেন এবং যথেষ্ট অর্থ ব্যয় করেন, তবে কেন দর্শনার্থীদের জন্য পরিষ্কার ও নিরাপদ লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখা হচ্ছে না? আর এই বিষয়টি শুধু কায়াকিং এর মধ্যেই সীমাবদ্ধ নয়। আরো উদ্বেগজনক বিষয় হলো, অনেকেই যারা সাঁতার জানে না, তারাও কায়াকিং এ উঠে রোমাঞ্চ উপভোগ করেন। তাদের জন্য নিরাপত্তা আরো বেশি জরুরি। এই কারণে মহামায়া লেকে চলাচলকারী প্রতিটি নৌকার যাত্রীর জন্য একটি করে লাইফ জ্যাকেট থাকা আবশ্যক। কারণ বিপদ কখনো আগাম বার্তা দিয়ে আসে না, এটি হঠাৎই এসে কেড়ে নিতে পারে এক একটি প্রিয় জীবন। নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ থাকা উচিত নয়। আমরা সবাই যদি একটু সচেতন ও দায়িত্বশীল হই, তবেই নয়াভিরাম লেকটি কেবল রোমাঞ্চের স্থান হিসেবে নয়, বরং নিরাপত্তার প্রতীক হিসেবেও পরিচিতি পাবে। মহামায়ার সৌন্দর্য আমাদের মুগ্ধ করুক, আর আমাদের দায়িত্ববোধ যেন তাকে সযত্নে সুরক্ষিত রাখে।